একেবারে জুম্মার নামাজ যেদিন এবং তার সঙ্গে সঙ্গেই দোল একই দিনে পড়েছে, হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ভুক্ত দুই ব্যক্তিদের উৎসব। তার মধ্যেই আমরা দেখলাম সমাজ মাধ্যমে একটি পোস্ট খুব ভাইরাল হলো, বলা যায় ভাইরাল করা হলো, যে এই জুম্মার নামাজের জন্যই বোলপুরের যে মহান দোল উৎসব হয় সেটাকে বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হচ্ছে। কি বলবেন? কিন্তু একেবারে সর্বৈব মিথ্যা একটি সংবাদ, সর্বৈব মিথ্যা একটি পোস্ট, সেটাকে এবং বিজেপি সমর্থিত একাধিক পেজ আমরা দেখলাম সেটাকে রিপোস্ট করছেন। কি বলবেন সেক্ষেত্রে? বিজেপি কি করবে? বিজেপি ফেক নিউজ না ছড়ালে বিজেপি ভোট পাবে? আমাদের বক্তব্য খুব পরিষ্কার। বোলপুরের দোল উৎসব শান্তিনিকেতনের, সেটা বিশ্বভারতীর মধ্যে সংগঠিত হতো। সেই দোল উৎসবকে নষ্ট করেছেন, ধ্বংস করেছেন যিনি, তিনি বিজেপির পেটোয়া উপাচার্য যিনি ছিলেন, সেই বিদ্যুৎ চক্রবর্তী। বিজেপি কিন্তু জবাব দিতে হবে যে শান্তিনিকেতনে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী, সেখানে দোল উৎসব কারা বন্ধ করেছিল, কেন বন্ধ হয়েছিল? আর এখন যেটা প্রচার করা হচ্ছে সেটা একটা সংরক্ষিত বনাঞ্চল। সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে গিয়ে আপনি সেখানে ডিজে বাজিয়ে অশ্লীল নাচ নাচবেন, সেখানে মাদক সেবন করবেন আর উদ্দাম মস্তি করবেন, তার জন্য তো সংরক্ষিত বনাঞ্চল হতে পারে না। সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে আপনি ফুর্তি করবেন, তার দায়িত্ব সরকারকে আপনাকে কেন নিতে হবে? সরকার একদম 100% সঠিক কাজ করেছে। সংরক্ষিত বনাঞ্চলটা ফুর্তি করার জায়গা নয়, ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য করার, মাদক সেবন করার জায়গা নয়। যদি সেরকম করতে হয় নিজের বাড়িতে করুন, বন্ধুর বাড়িতে করুন না, কে বারণ করেছে আপনাকে? শান্তিনিকেতনের দোল ঐতিহ্য হচ্ছে বিশ্বভারতী। বিশ্বভারতীর মধ্যে দোল বন্ধ করেছে বিজেপি। এখন সেই দিক থেকে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের মিথ্যার বেশাতি বদমাইশি করছে রাজনীতি বিজেপি এবং তাদের পেটোয়া এই যে পেজগুলো বলছেন, বিজেপি সমর্থিত পেজগুলো, পেটোয়া চ্যানেলগুলো, তারা এই একই কাজ করছে। শুভেন্দু অধিকারী মন্তব্য করলেন যে একেবারে ক্ষমতায় এলে 2026-এ মুসলমান বিধায়কদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন, এমন শব্দের ব্যবহার একজন বিধায়কের তরফ থেকে। শুভেন্দুর কাছ থেকে আপনি আর কি এক্সপেক্ট করেন? মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন? মুসলিম বিধায়ক মহিলা আছেন, মানে মহিলাদেরও চ্যাংদোলা করতে চাইছে? মানে শুভেন্দুর যে মানসিক বিকার, মানসিক বিকৃতি কোন জায়গায় গেছে! শুভেন্দু যেখানকার বিধায়ক বর্তমানে লোডশেডিংয়ে জিতে, সেখান থেকে অ্যাকচুয়ালি জিতে বিধায়ক ছিলেন শহীদ জননী ফিরোজা বিবি। সেদিনকে শুভেন্দু ফিরোজা বিবির পা ছুঁয়ে প্রণাম করে নন্দীগ্রামের মানুষকে জমি আন্দোলনের অধিকার রক্ষার লড়াইয়ের শপথ নিয়ে বলেছিল, আমাদের শহীদ জননী মা ফিরোজা বিবিকে জয়যুক্ত করতে আপনারা সবাই এগিয়ে আসুন। আমি জানি না, ফিরোজা বিবি তো আজকে নেই বিধায়ক। ফিরোজা বিবি থাকলে তাহলে শুভেন্দু ফিরোজা বিবির সম্পর্কে এই কথা বলতো কিনা। আসলে যে তার নিজের মাতৃসমা দিদি মমতা ব্যানার্জিকে এই ধরনের কুৎসিত কটূক্তি করতে পারে, ফুফা, খালা, বেগম ইত্যাদি শব্দ ব্যবহার করে, যাকে কদিন আগেও দিদি বলতো, তো সেই শুভেন্দুর কাছ থেকে এটাই প্রত্যাশিত। ও রাজনীতিতে, আমি তো বলি, ও রাজনীতিতে আসলে কারুর না। ও নিজের ধান্দা ছাড়া পলিটিক্সের আর কারুর না। ও আজকে বিজেপি, আগে তৃণমূল ছিল, তার আগে কংগ্রেস ছিল। যদি কোনো দিন প্রয়োজন পড়ে শুভেন্দু এসইউসিআই হয়ে যাবে, তখন শিবদাস ঘোষকে নতুন বাবা বলে ডাকবে। কিন্তু রাজ্য বিধানসভায় তার বিরুদ্ধে একেবারে নিন্দা প্রস্তাব পেশ করা হয়েছে এবং পাশ হয়েছে আজকে, এবং তার পাশাপাশি বারংবার অন্যান্য বিধায়ক যারা রয়েছেন, বিভিন্ন মুসলমান বিধায়কের তরফ থেকেও কিন্তু আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একেবারে বিরোধী মন্তব্য তারা পেশ করেছেন। সেই মন্তব্যগুলোকে সমর্থন করছেন? আমি প্রথম কথা বলি, ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। আপনি ক্রিয়া করলে তার প্রতিক্রিয়া তো হবেই। শুভেন্দু অধিকারী, আপনি জলে ঢিল মারছেন আর জলে ঢেউ উঠলে তখন সেটা জলের দোষ? নিশ্চিতভাবে প্রত্যেক বিধায়কেরই তার আচরণ সম্পর্কে সংযত থাকা উচিত। শুভেন্দু অধিকারী বলছেন চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলবো, হুমায়ুন কবির বলছে ঠুসে দেব। এই রাজনীতি তো ভারতবর্ষে গণতন্ত্রে কাম্য হতে পারে না। লিডার অফ অপোজিশন পদের একটা মর্যাদা আছে, এটা বুঝতে হবে ওনাকেও। লিডার অফ অপোজিশন পদটা ইকুইভ্যালেন্ট টু এ ক্যাবিনেট মিনিস্টার। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুর এই ধরনের উৎপটাং মন্তব্য আখেরে যেটা করছে, সেটা সামগ্রিকভাবে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের গরিমাটাকেই নষ্ট করছে। লিডার অফ অপোজিশনের অন্তত এইটুকু বোধ বুদ্ধি থাকা প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে সভাপতির পদ পাওয়ার জন্যই এত কিছু। সত্যি কি তাই? না, শুভেন্দু তো অনেক দিন ধরে চেষ্টা করছে। এর আগেও দিল্লি গেছিল,
নিজের ঘনিষ্ঠ মহলে বলে গিয়েছিল সভাপতি হতে যাচ্ছি, যদি নিতান্ত নিজে হতে না পারি পছন্দের লোককে বসিয়ে দেবো। তারপর গিয়ে অষ্টরম্ভা হয়েছে। নরেন্দ্র মোদী তো দূর, অমিত শাহও দেখা করেনি, লাস্টে জগদীপ ধনকরের সাথে দেখা করে এসেছিলো, মালা দিয়ে এসেছিলো, ফুল দিয়ে এসেছিলো। তো আমি জানি না, জগদীপ ধনকর তো উপরাষ্ট্রপতি, পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। জগদীপ ধনকরের কোনো এখতিয়ার আছে কিনা বিজেপির পদাধিকারী, বিজেপির রাজ্য সভাপতি কে হবে সেটা নির্বাচিত করার জগদীপ ধনকরের কোনো ক্ষমতা আছে বলে আমার অন্তত জানা নেই। তো শুভেন্দুকে আর কেউ গুরুত্ব দেয়নি, এ ধনকর শেষ আশ্রয়। তো এই হাস্যকর পরিস্থিতি নিজেই তৈরি করেছে। দেখুন, দিলীপ ঘোষের সময় বিজেপি দুটো মাত্র সাংসদের দল ছিল। দিলীপ ঘোষ সেখান থেকে বিজেপিকে 18টা এমপির দলে পরিণত করেছিলেন। শুভেন্দু যখন দল হাতে নিয়েছে তখন বিজেপি ইতিমধ্যেই 18টা এমপির দল, আপকি বার 200 পারে স্লোগান দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। সেই শুভেন্দুর নেতৃত্বে বিজেপি 18 থেকে কমে 12তে নেমেছে। বিধায়ক সংখ্যা 2019-এর লোকসভার ফল অনুযায়ী 117টা বিধায়ক ছিল বিজেপির, লোকসভার নিরিখে এগিয়েছিল বিধানসভায়, সেখান থেকে 77 এসে থেমে গিয়েছিল। তার বাইরে দাঁড়িয়েও আমরা দেখেছি যে 77টা আসন নিয়ে বিধানসভায় আসা শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন বর্তমানে এসে 65তে থেমেছে। আরও 17 জন বিধায়ক, 4 জন সাংসদ শুভেন্দুর প্রতি অনাস্থা জ্ঞাপন করে দল ছাড়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন বলেও আমরা সমাজ মাধ্যমেই দেখতে পাচ্ছি। তো যে দলের বিধায়করাই লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেনি, যে কদিন আগে তাপসী মণ্ডল দল ছাড়লো, তার আগে কৃষ্ণ কল্যাণী, তার আগে বিশ্বজিৎ দাস, একের মুকুটমণি অধিকারী, একের পর এক বিজেপি বিধায়ক দল ছাড়ছে শুভেন্দুর এই হঠকারী রাজনীতির প্রেক্ষিতে। সৌমিত্র খা প্রকাশ্যে বিষোদ্গার করছে। এইদিকে শুভেন্দু ভার্সেস সুকান্ত মজুমদার কী বলেছে, শুভেন্দুর এই মন্তব্যকে তিনি এন্ডোর্স করছেন না। তো দলের রাজ্য সভাপতি, কেন্দ্রের মন্ত্রী, সে বলছে লিডার অফ অপোজিশনের মন্তব্য পার্টির মন্তব্য নয়। ও আগে নিজের দলের ঘর সামলাক। ও আগে জগন্নাথ চট্টোপাধ্যায় ওর ভাই সম্পর্কে বলেছে চাকরি চোর, ও আগে সেটা সামলাক, তারপর তো বড় বড় বাতেলা দেবে। সম্প্রতি মধ্যপ্রদেশ এবং গুজরাটে একটি ঘটনা দেখা গেল যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর একেবারে উল্লাস প্রদর্শন করতে বিজেপি সমর্থিত কিছু হিন্দু বাহিনী তারা মসজিদে এসে বোমা ফাটালেন। উল্লাস প্রদর্শন করছেন তারা, মসজিদে এসে বোমা ফাটিয়ে। সেই সময় মসজিদে বিভিন্ন মুসলমান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের রীতিনীতি চলছিল, সেগুলোকে একেবারে ধূলিসাৎ করেছেন। এটা ভারতের রূপ, এখানে এইভাবে উল্লাস প্রদর্শন করা হয়। শুভেন্দু কথায় কথায় বাংলাদেশের উদাহরণ দেয় না। হ্যাঁ, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত, আর এদেশে সংখ্যালঘুরা কীরকম শান্তিতে আছে সেটা আপনার এই প্রশ্নই প্রমাণ করে দেয়। এই কথা বলছেন, আমার তো মনে হচ্ছে আগামীকাল দোল পূর্ণিমা, আগামীকাল আবার রমজানের সময় জুম্মার নামাজও আছে, শুক্রবার একই দিনে পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্ভাল, উত্তরপ্রদেশের বুকে মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হচ্ছে, ভাবতে পারেন? মানে কোন দেশমাতৃকার আবরণ রক্ষা করার জন্য ত্রিপল দিতে হচ্ছে, ভাবুন। এই ভারতবর্ষ তো সকলের, মন্দির, মসজিদ, গির্জা সব মিলেই তো ভারতবর্ষ। তাহলে সেই আবরণগুলোকে যাদের ঢাকার জন্য ত্রিপল দিতে হয়, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস কি তাদের ক্ষমা করবে? ভারতবর্ষের সংবিধান কি তাদের ক্ষমা করবে? আসলে বিজেপি এটাই চায়। বিজেপি জানে এগুলো যত হবে মানুষ তত অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান এইগুলো থেকে কথা কম বলবে। তাই হিন্দু ভার্সেস মুসলমান যদি লড়িয়ে দেওয়া যায় তাহলে বিজেপির লাভ, তাহলে গদি মিডিয়ার লাভ, তাহলে যারা ধর্মীয় মৌলবাদ তাদের লাভ। তো বিজেপি সেই রাজনীতি করবে, এটাই প্রত্যাশিত। তাই জন্যই আগের দিন ক্রিকেট ম্যাচে, ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, আপনার মনে থাকবে মোহাম্মদ শামি যখন ভালো পারফর্ম করে তখন এরা মুখে কুলু পেটে বসে থাকে, আর একদিন যদি কোনো দিন বেশি রান দিয়ে দেয় তখনই স্বামীর জাত তুলে, ধর্ম তুলে বিষোদ্গার শুরু হয়। তো এরা না আছে ধর্মে, না আছে কোনো, এরা নিজের রাজনীতির ধান্দা ছাড়া আর কিছু বোঝে না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মুসলিম ছাড়া অসম্পূর্ণ। ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাস মুসলিম ছাড়া অসম্পূর্ণ। ভারতবর্ষের সেলুলয়েড সিনেমার ইতিহাস মুসলিম ছাড়া অসম্পূর্ণ। সেই ভারতবর্ষ দিলীপ কুমারকে, ইউসুফ খান তার নিজের নাম নিয়ে অভিনয় করতে পারা যায় না। 1947 থেকে ইউসুফ খান 1987 অবধি 4 দশক সময় লেগে যায় কোনো খানকে বলিউডে রাজত্ব করতে, যতদিন না আমির খান, সালমান খান, শাহরুখ খানরা আসে। কিন্তু সেই যে উত্তরণটাতেও 4 দশক সময় লাগে, তার আগেও ইউসুফ খানকে দিলীপ কুমার হয়েই থাকতে হয়। ঘটনাচক্রে এই কথাটা যিনি লিখেছিলেন তিনি পরবর্তীকালে বিজেপিরই সাংসদ হয়েছিলেন, সাংবাদিক MJ আকবর। তার লেখনীতে এই লেখাগুলো উঠে এসেছিল। ভারতবর্ষের আজকের সাম্প্রতিককালে
যে রাজনৈতিক দেউলিয়াপনা, যে ধর্মভিত্তিক উন্মাদনা, যে জিগির, সেই জিগির ভারতবর্ষকে আবার পিছিয়ে নিয়ে যাচ্ছে, পেছনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওই মিনি বাসে কন্ডাক্টর উঠলে বলে না, পেছন দিকে এগিয়ে যান, এগোন, পেছনে এগোন, পেছনে এগোন। নরেন্দ্র মোদীর জামানায় ভারতবর্ষের অবস্থা মিনি বাসের মতো, যার কন্ডাক্টরের নাম নরেন্দ্র মোদী, যিনি দেশকে পেছনের দিকে এগোচ্ছেন।